বাবা, গাইড বইয়ে লীলা স্প্রিন্ট থেকে প্রায় তো 20টা কোশ্চেন আছে। এত কোশ্চেন কী করে করব? ওদিকে আবার প্রাইভেট টিউটরও প্রায় 9-10টা কোশ্চেন দিয়েছে। এত কোশ্চেন তো করা সম্ভব না। কনফিউজড হয়ে যাচ্ছ? লীলা স্প্রিন্ট থেকে কি কোশ্চেন করবে? আজকে এই প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকে যে কোনো গদ্য পদ্যের বড় প্রশ্নের প্রতি তোমাদের অ্যাপ্রোচ কী হওয়া উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। কি কি থাকছে জানো আজকে ভিডিওতে? হয়তো দেখতে পাচ্ছ বোর্ডে একটা প্রশ্ন লিখিয়ে রেখেছি, ঠিক আছে? আসলে এটা জাস্ট স্পেসিমেন কপি। একটা গদ্য বা পদ্যের বড় প্রশ্নের প্রতি সঠিক অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, যেটা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা করছে, সেটা হচ্ছে ছোট ছোট লেজুর প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? এর কি বোঝাতে চাইছে? এর অর্থ হচ্ছে মুখস্থ করে কখনো এই প্রশ্নের উত্তর করা যাবে না। তার মানে অ্যাপ্রোচ কি? তার মানে অ্যাপ্রোচ হচ্ছে সংশ্লিষ্ট গদ্য বা পদ্যটাকে তোমাকে খুব ক্লিনিক্যালি তার কনসেপ্টটা বুঝতে হবে। পুরো লাইন না পড়লেও মোটামুটি একটা গদ্য পদ্যের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাকে তোমাকে জানতে হবে, ঠিক আছে? এবং সাইমultaneously অবশ্যই ছোট ছোট বাক্য হলেও, তুমি খুব বড় বাক্য করার দরকার নেই, তোমাকে ইংরেজি লেখা শিখতে হবে, ঠিক আছে? আর এই যে আমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও সিরিজ চালু করছি, এতে তোমরা দুটো সুবিধাই পাবা। এক, যে প্রশ্নটা আমি আলোচনা করব তার পুরো থিমেটিক কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, ওকে? আর 2 নাম্বার, যে প্রশ্নটা আমি ধরবো তার স্ট্রাকচারাল গ্রামাটিক্যাল অ্যানালাইসিস তোমরা পাবে। অর্থাৎ কোন টেন্সে আছে, কোন ভয়েসে আছে, কোন ক্লজ ব্যবহার হয়েছে, কোন মডেলের ব্যবহার হয়েছে, ঠিক আছে? একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার তোমরা কোশ্চেনের মধ্যে পাবে। অর্থাৎ আমি চাইছি যে তোমরা যে প্রশ্নোত্তরগুলো করবে সেটা যাতে গ্রামার বুঝে করো, ঠিক আছে? একটা জায়গা থেকে প্রচুর কোশ্চেন করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করা যায়, ঠিক আছে? তাই ওইভাবে মুখস্থ করা সম্ভব না। কোনো কোনো জায়গায় 30টা 50টাও প্রশ্ন থাকতে পারে। তা আমার অ্যাপ্রোচ কী হবে? আমার অ্যাপ্রোচ হবে সেই সংশ্লিষ্ট গদ্য পদ্যর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মূল কি বক্তব্যটা, এবং অবশ্যই ছোট ছোট বাক্য হলেও আমাকে ইংরেজি লেখা শিখতে হবে। আর এই দুটো জিনিসই তোমাদের আমি করাতে চলেছি। প্রথমে আমি সংশ্লিষ্ট প্রশ্ন যেটা আমি লেখা আছে বোর্ডে দেখছি এরকম, সেটার একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। এবং সেকেন্ডলি, এই প্রশ্নটায় ধরো 10টা বাক্য হবে, ওই 10টা বাক্য আলাদা আলাদাভাবে আমি তোমাদের লিখিয়ে ট্রান্সলেট করাবো। প্রত্যেকটা ট্রান্সলেশনের আমি স্ট্রাকচার অ্যানালাইসিস করব। কিভাবে ট্রান্সলেটটা হলো, কোন টেন্স ইউজ হলো, কোন ভয়েস ইউজ হলো, কোন ক্লজ ইউজ হলো, ঠিক আছে? তাহলে উইদাউট হ্যাভিং এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমার সঙ্গে থাকো। তাহলে প্রথমে আমি থিমেটিক আলোচনা করছি। দেখো, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। হু ইজ দ্য স্পিকার? হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস? What message is revealed by the speaker's words? সরি, 1+1+3 5 মোট 5 নম্বরের প্রশ্ন। দেখো, এখানে লাইনটা সম্বন্ধে বলি। লাইনটা একদম দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, একদম গল্পের শেষে শিবশঙ্কর এই লাইনটা বলেছে। কখন? যখন অলরেডি ডিসকভার হয়ে গেছে যে চেনটা সিদ্ধা চুরি করেনি, ঠিক আছে? ঘরেই টামারিন পন্ডের মধ্যে পাওয়া গেছে, লীলা সেটা ভুল করে রেখেছিল। এটা জানার পরেও এই ধরনের একটা কমেন্ট, আনফর্চুনেট। যখন লাস্টে লীলার মা বললো যে সিদ্ধার খবর কি, এখন কি অবস্থা, ওকে কি ছেড়ে দিয়েছে, তখনই বলছে যে আমরা তার মতো একটা ক্রিমিনালকে বাড়িতে আর নিয়োগ করবো না, আর রাখবো না। হাউ মাচ প্যাথেটিক ইট ইজ, ঠিক আছে? দেখো, এবার কোশ্চেনটা দেখো। উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। হু ইজ দ্য স্পিকার হেয়ার? হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস? হোয়াট মেসেজ ইজ রিভিলড বাই দ্য স্পিকার্স ওয়ার্ডস? অর্থাৎ বলতে চাইছে যে আমরা তার মতো একটা ক্রিমিনালকে আর বাড়িতে রাখতে পারবো না। মনে করো, এই কথাটা একদম গল্পের শেষে আছে। কে বলেছিল? শিবশঙ্কর তার ওয়াইফের উদ্দেশ্যে। তার বউ যখন জিজ্ঞেস করেছিল যে হোয়াটস অ্যাবাউট সিদ্ধা, অর্থাৎ অলরেডি ইট হ্যাজ বিন ডিসকভার্ড দ্যাট সিদ্ধা ওয়াজ নো লঙ্গার এ থিপ ডেসপাইট হ্যাভিং দিস ট্রুথ, এই কথাটা বলা হয়েছিল। এই সত্যটা জানার পরেও যে
সিদ্ধা চুরি করেনি, এই ধরনের একটা মন্তব্য হাউ মাচ প্যাথেটিক, হাউ মাচ hypocrite the contemporary aristocratic people or so-called aristocratic people like Shiv Shankar was. ওকে, তাহলে কতটা হিপোক্রিট হলে এই ধরনের কথা বলা যায়, যে জানতে পারলো যে তোমার সিদ্ধা চোর নয়, তা সত্ত্বেও এই ধরনের কথা বলছে যে আমাদের পুনর্নিয়োগের, তাকে রিঅ্যাপয়েন্টমেন্টের প্রশ্নই ওঠে না, আমরা পুলিশকে বলে দেব যে আমরা তার মতো ক্রিমিনালকে রাখতে চাই না। এই যে মন্তব্যটা, এই মন্তব্যটার কারণ কি বলতে পারবা? এর কারণ হচ্ছে সেই সময়ের কন্টেম্পোরারি পিপল বিলঙ্গিং টু দ্য হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি, ঠিক আছে, যারা হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি বিলং করে, তাদের দে হ্যাড এ প্রি সেট আপ মেন্টালিটি, একটা প্রি সেট আপ মানে পূর্ব নির্দিষ্ট একটা মেন্টালিটি ছিল। কি মেন্টালিটি? এই মেন্টালিটির তাদেরকে চালিত করতো, দিস কাইন্ড অফ স্টেরিওটাইপ মেন্টালিটি লেড দেম টু হ্যাভ এ ইনফেরিয়র অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য people belonging to the backward section of the society or economically backward section. অর্থাৎ এই যে প্রি সেট আপ মেন্টালিটি তাদের মধ্যে একটা ডিপ রুটের অবস্থায় ভেতরে ঢোকানো ছিল। সেটা কি? যে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তথাকথিত যারা সমাজে একটু নিচু শ্রেণীর লোক, তাদের প্রতি যেন সমস্ত সন্দেহ গিয়ে পড়ে, তাদেরকেই যেন একটা নিচু চোখে দেখা, যে কোনো অপরাধ করলেই যেন তারাই যেন দায়ী। তাহলে এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তৎকালীন কন্টেম্পোরারি সোসাইটির যারা তথাকথিত উচ্চবিত্ত শ্রেণী তারা হোল্ড করত। এটা তারই প্রতিচ্ছবি, সিদ্ধা তারই শিকার। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। জানলো সিদ্ধা চুরি করেনি, তা সত্ত্বেও মেন্টালিটিটা চেঞ্জ করলো না। তার মানে কতটা হিপোক্রিট শিবশঙ্করের মতো লোকেরা সেই সময়ের সোসাইটিতে, ভাবো। ঠিক আছে, তার মানে এই যে তাদের মনে যে মেন্টালিটিটা, তারা নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পিপল বিলঙ্গিং টু দ্য ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের প্রতি যে হোল্ড করে, সেটারই প্রতিচ্ছবি হচ্ছে লাস্ট লাইন। ঠিক আছে, তারা শ্রেণী বৈষম্যটা এত প্রকট ছিল, ক্লাস ডিস্টিংশন ওয়াজ সো অ্যাকিউট ইন দ্যাট টাইম দ্যাট দে কুড নেভার চেঞ্জ দেয়ার মেন্টালিটি। তারা কখনো তাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে পারছে না। ঠিক আছে, আর এই কারণেই লাস্ট লাইনটা এসছে যে আমরা রাখবো না। অর্থাৎ তারা কতটা হিপোক্রিট, তাদের ইগোয় বাজে, তারা নিজের ভুল স্বীকার করবে না। ওকে, এইবার দেখো, কনসেপ্ট তো ক্লিয়ার হলো মোটামুটি এই প্রশ্নের যা লিখতে হবে। এবার গ্রামার, স্ট্রাকচার। এখানে মোটামুটি যে কটা বাক্য আমি কয়েকটা বাংলা লিখেছি, সেই বাংলা, সেটা 5টা হোক 7টা হোক, সে কটা বাংলা আমি লিখবো বাংলায়। লিখে যেখানে যেখানে মনে হয় গ্রামারের একটু আলোচনা করে দেওয়া দরকার, তোমাদের স্ট্রাকচারটা বোঝা দরকার, সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দেবো, যাতে তোমাদের ইংরাজির ল্যাঙ্গুয়েজ স্কিলটা সাইমুলটেনিয়াসলি ইনক্রিজ হয়। ওকে, চলো তাহলে লেখা যাক। প্রথম কি আছে প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার হেয়ার? এটার আমি আর বাংলা লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, শিবশঙ্কর said this, বা শিবশঙ্কর ইজ দ্য স্পিকার হেয়ার। আচ্ছা, শিভাশঙ্কর ইজ দ্য স্পিকার হেয়ার। সরি, শিবাশঙ্কর ইজ দ্য স্পিকার হেয়ার হলো ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, কখন স্পিকার এটা বলেছিল? দেখো, এটার বাংলাটা আমি লেখাই। আচ্ছা, বাংলাটা লিখলে কি হবে? দুটোর গল্পের শেষে যখন লীলার মা শিবশঙ্করকে সিদ্ধার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল,
যখন শিবশঙ্কর এটি বলেছিল। দেখো এই বাক্যের যখন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ এটা একটা লিঙ্কার, হোয়েন দিয়ে বাক্যটা শুরু হবে, ঠিক আছে। আর হোয়েন দিয়ে শুরু হওয়া যেমন যারা গ্রামার পড়েছো ক্লজ চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে মেইন বাক্য হচ্ছে শিবশঙ্কর এটি বলেছিল, আর এই তখনটা ইংরেজিতে অটো হয়ে যায়, কমা মানেই তখন হয়ে যায়, ইংরেজিতে আর তখন কথাটা লিখতে হয় না, দেন কমা দিলেই বাক্য হয়ে যাবে। হোয়েন দিয়ে যখনই বাক্য শুরু করবো, যখন বাক্যটা প্রথম মানে ডিপেন্ডেন্ট ক্লজটা যখন শেষ হবে, ঠিক আছে, যখন তোমার এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন বাক্যটা যখন শুরু হবে, অটোমেটিক কমা মানেই তখন বোঝাবে, ঠিক আছে। এটা যেমন যদিও দিয়ে শুরু করলে কমা মানে তবুও বোঝায়, সেই টাইপের। তাহলে আমি এটা কমপ্লেক্স সেন্টেন্স দুটো পার্টে আছে, হোয়েন দিয়ে বাক্যটাকে রেডি করে নিই, ওকে। আচ্ছা এবার দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স হলেও এর ভিতরে তো ছোটো ছোটো দুটো সিম্পল সেন্টেন্স আছে, তাই তো, সে দুটোর আগে আমি করি। তাহলে প্রথম বাক্যটা দেখো, যখনটা বাদ দিয়ে লীলার মা শিবশঙ্করকে সিদ্ধার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। দেখো ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি, টেন্স ভয়েস, কিন্তু তার একটা বেসিক 4টে স্টেপ আমি তোমাদের সব ভিডিওতেই বলি, ঠিক আছে। স্ট্রং রুটসের 12এও বলেছি, ঠিক আছে। আচ্ছা এবার এখানে এই 4টে স্টেপ একটু মনে করিয়ে দিই, ঠিক আছে। দেখো প্রথমত যে কোনো ট্রান্সলেশন করতে গেলে সবার প্রথম তুমি বাংলায় যে ক্রিয়াটা বা ভার্বটা আছে সেটাকে আইডেন্টিফাই করো। সেকেন্ড স্টেপ, তুমি ভার্ব চেনা হয়ে গেলে ভয়েস চেনো, সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা খুবই দরকার, কারণ প্রতিটা টেন্সেরই কিন্তু দুটো করে ফর্ম থাকে, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। ভয়েস কিন্তু আলাদা না, ভয়েস টেন্সেরই একটা ইন্ডিকেটেড ফর্ম, এটা রূপ। তাহলে প্রতি টেন্সের যে দুটো করে নিয়ম আছে, তাহলে আমার ভয়েসটা চিনতে হবে। আচ্ছা 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমার টেন্স চিনতে হবে, আর 4 নাম্বার সূত্রে ফেলে করতে হবে, ঠিক আছে। এইবার তাহলে এই 4টে সূত্র, এই 4টে স্টেপ তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। এবার এই স্টেপ ফলো করে দেখি, এটা করি। জিজ্ঞাসা করেছিল, বলো ভার্ব তো চেনা হয়ে গেল, জিজ্ঞাসা করেছিল, এখানে কোন ভয়েস এটা, জিজ্ঞাসা করেছিল, বলো অ্যাক্টিভ। প্যাসিভ হলে আমরা কি বলতাম, জিজ্ঞাসা করা হয়েছিল, অ্যাক্টিভ। আচ্ছা এবার টেন্স, জিজ্ঞাসা করেছিল সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, সূত্র জানো অ্যাক্টিভের কি, সাবজেক্ট যোগ V2 ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট। এটা আর বোর্ডে লেখালাম না, সোজা সূত্র, ডাইরেক্ট বাক্যটা করাচ্ছি, ঠিক আছে। তাহলে আচ্ছা অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরিটা লিখে দিই, অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি when Leela's mother asked এর V2 হচ্ছে asked শিবাশঙ্কর about সিদ্ধা, এই যে কমা, এই যে কমাটা দিলাম, কমা মানেই তখন শিবশঙ্কর এটি বলেছিল, তাহলে এটাও সিম্পল পাস্ট টেন্স, শিবাশঙ্কর said this, ঠিক আছে। প্রথম দুটো পার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ, প্রথম দুটো পার্ট হয়ে গেল। এবার 3 নাম্বার পার্টটাই 3 নাম্বারের আছে বড়। হোয়াট মেসেজ ইজ রিভিলড বাই দ্য স্পিকারস ওয়ার্ডস, কি বার্তা পাই আমরা, যে বার্তা একটু আগে যেটা আমি আলোচনা করলাম, ঠিক আছে, সেটাই কয়েকটা বাক্যে লিখে দেখাই, ঠিক আছে। এখানে প্রথম বাক্য যেটা আমি লিখছি, এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছিল যে সিদ্ধা চুরি করেনি। ইতিমধ্যেই
প্রমাণিত হয়েছিল সরি কাশি আসছে শুধু, ইতিমধ্যেই প্রমাণিত হয়েছিল যে সিদ্ধা চুরি করেনি। সিদ্ধা চুরি করেনি। এখানেও দেখো যে দিয়ে যুক্ত দ্যাটের আগে একটা বাক্য, দ্যাটের পরে একটা বাক্য, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দ্যাটের আগের বাক্যটা করি। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছিল, ভার্ব চেনা হয়ে গেল। প্রমাণিত হয়েছিল অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। অ্যাক্টিভ হলে কি হতো? প্রমাণ করেছিল, তাই তো? তাহলে এটা প্যাসিভ। টেন্স সিম্পল পাস্ট, সূত্র কি? অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের V3, সূত্রটা প্যাসিভ। সিম্পল পাস্টের প্যাসিভের সূত্র অবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম V3। মনে আছে? তাহলে এই সূত্রে বসিয়ে দেবো, তাই তো? আচ্ছা, ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছিল, ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছিল। এবার শোনো, এখানে তোমরা অবজেক্ট খুঁজে পাচ্ছ না। অবজেক্টটা সবসময় এটা ধরে করবা, এটা প্রমাণিত হয়েছিল যে, এরকম যদি অবজেক্ট উজ্জ্ব থাকে, ঠিক আছে? তাহলে ইটকে অবজেক্ট ধরি, ইট হ্যাজ, সরি হয়েছিল সিম্পল পাস্ট তো, সরি ইট ওয়াজ অলরেডি প্রুভড, ইট ওয়াজ অলরেডি প্রুভড, এটা প্রমাণিত অলরেডি হয়ে গিয়েছিল দ্যাট যে সিদ্ধা চুরি করেনি। সিদ্ধা চুরি করেনি, করেনি এটাকে হ্যাবাচক করো, করেছিল। তার মানে সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্টের নেগেটিভ। সিম্পল পাস্টের নেগেটিভ কোন সূত্রে করতে হয়? সিম্পল প্রেজেন্টে যেমন এস যোগ ডু নট অথবা ডাজ নট যোগ V1, তাহলে সিম্পল পাস্টের এস যোগ ডিড নট যোগ V1। সিম্পল পাস্টের নেগেটিভ বাক্য কি সূত্র? এস যোগ ডিড নট যোগ V1, এস যোগ ডিড নট যোগ V1 সিম্পল পাস্টের নেগেটিভ বাক্য। তাহলে এখানে এস কোনটা? সিদ্ধা। ডিড নট স্টিল, আচ্ছা অবজেক্ট লিখে দিই, স্টিল দি গোল্ডেন চেইন। ঠিক আছে, বুঝলা? স্ক্রিনশট নিয়ে নাও, উপরেরটা মুছে আবার লিখছি পরের বাক্যটা। স্ক্রিনশট নিয়ে নাও, মুছলাম। পরের বাক্য দেখো, তা সত্ত্বেও শিবশঙ্কর সিদ্ধাকে পুনর্নিয়োগে ইচ্ছুক ছিল না। তা সত্ত্বেও শিবশঙ্কর সিদ্ধাকে পুনরায় নিয়োগ করতে ইচ্ছুক ছিল না। দেখো বাক্যটা, শিবশঙ্কর সিদ্ধাকে পুনরায় নিয়োগ করতে ইচ্ছুক ছিল না। এখানে কিন্তু দেখো দুটো ভার্ব আছে, একটা ছিল বি ভার্ব অর্থে, বি ভার্বের প্রেজেন্ট ফ্রম অ্যামিজার, পাস্ট ফ্রম ওয়াজ ওয়্যার, ঠিক আছে, এটা পাস্ট ফ্রম হবে। আর একটা হচ্ছে নিয়োগ করতে। তোমরা নিজেরাই বলো তো এর মধ্যে কমপ্লিট ভার্ব, যেটাকে আমরা ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলি, কোনটা বলো? ছিল না, ইচ্ছুক ছিল না, কমপ্লিট সেন্স। কিন্তু যদি বলি সিদ্ধাকে পুনরায় নিয়োগ করতে,
কি করতে কি ইনকমপ্লিট, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের উপরই টেন্স ভয়েস ডিপেন্ড করে, তাহলে এখানে ছিল এটা কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স, আর বি ভার্বের ব্যবহার অ্যাক্টিভ ভয়েসই আছে। ওকে, তাহলে প্রথম বাক্য আমি সিম্পল পাস্টের অ্যাক্টিভে করি, আর যে নন ফাইনাইট যে ভার্বটা রয়েছে সেখানে তে থাকলে সচরাচর আমরা ইনফিনিটিভ টু দিয়ে যুক্ত করে দিই, তাহলে এই ভার্বটার আগে আমরা টু দিয়ে যুক্ত করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেসিক বাক্যটা লিখি, তা সত্ত্বেও কথাটা লিখে নিই, ডেসপাইট দিস এটা সত্ত্বেও শিবশঙ্কর was no longer কথাটা দিয়ে দিই, was no longer willing ইচ্ছুক ছিল না কি করতে, টু রিঅ্যাপয়েন্ট হিম পুনর্নিয়োগ করে দিই, টু রিঅ্যাপয়েন্ট হিম তাকে রিঅ্যাপয়েন্ট করতে ইচ্ছুক ছিল না। ঠিক আছে, দেখেছো একদম সোজা বাক্য। আচ্ছা পরেরটা, আসলে তৎকালীন উচ্চ শ্রেণীর মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রতি একটা পূর্ব নির্ধারিত সন্দেহজনক ও নেতিবাচক ধারণা পোষণ করত। আসলে তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রতি একটি নেতিবাচক সন্দেহজনক ধারণা পোষণ করত। দেখো এখানে দেখো বাক্যটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু অত কঠিন নয়। আসলে তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রতি একটি নেতিবাচক সন্দেহজনক ধারণা পোষণ করত। এত বড় বাক্য আমরা ঘাবড়াবো না, আমরা সবার প্রথম দেখব ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে একটাই, পোষণ করত, আর অন্য দিকে তাকাবো না। সেকেন্ড স্টেপ কি বলেছিলাম, ভয়েস চেনো, পোষণ করত অ্যাক্টিভ, স্বাভাবিক অ্যাক্টিভ, পোষণ করা হতো বলিনি। আচ্ছা এবার হচ্ছে টেন্স পাস্ট টেন্স, কিন্তু এখানে একটা গল্প আছে। গল্প কি, পোষণ করতো আর পোষণ করেছিল, বলো তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স উইথ পোষণ করতো অ্যান্ড বিটুইন পোষণ করতো অ্যান্ড পোষণ করেছিল? বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে আমি যখন বলতাম যে পোষণ করতো তার মানে এটা প্রতিদিনই করতো, ওল্ড হ্যাবিট ছিল। আর যদি বলি পোষণ করেছিল দ্যাট মিনস ওয়ান টাইম। আমি চা খেয়েছিলাম, একবার খেয়েছিলাম, আর আমি সকালে চা খেতাম মানে প্রতিদিন সকালে চা খেতাম, তাহলে খেতাম, করতাম, পড়তাম, পড়তো, যেত, সব ওল্ড হ্যাবিট। তাহলে ওল্ড হ্যাবিট হলে আমাদের কি সূত্র করতে হয় সিম্পল পাস্টের? ওল্ড হ্যাবিটের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এই যে ওল্ড হ্যাবিটের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ উড, তুমি ইউজ টুও বসাতে পারো, যোগ V1। এটা ইউজ টু বসালেও হয়, ইউজ টু অনেকে বসায়, উডও বসায়। তাহলে এস যোগ উড যোগ V1, সূত্রটা লিখে নাও। ঠিক আছে, ওল্ড হ্যাবিটের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার দেখো সাবজেক্ট, আসলে তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এটা সাবজেক্ট। এবার তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এটা কি করে লিখবো? দেখো এটা উচ্চ শ্রেণীর মানুষটাকে অনেকভাবে লেখা যায়, একটু আমি সুন্দর করে লিখছি, পোস্ট মডিফায়ার ইউজ করে লিখছি, সেটা তোমাদের গ্রামারটাও শেখা হবে। কীরকম? পিপল বিলঙ্গিং টু দ্য হায়ার রাং অফ দ্য সোসাইটি। এই যে বিলঙ্গিং কথাটা পিপলের পরে লিখলাম, বিলং মানে অন্তর্ভুক্ত হওয়া কোনো কিছু। এবার এই পিপলের পরে বিলঙ্গিং টু দ্য হায়ার রাং অফ দ্য সোসাইটি, এর মানে হচ্ছে গিয়ে সমাজের উচ্চ শ্রেণীর অন্তর্গত লোকজন। তাহলে এই বিলঙ্গিং কথাটা
পোস্ট মডিফায়ার, কারণ এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। কেন? এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, বিলঙ্গিংটা বোঝাচ্ছে কাকে? পিপলকে। এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ করে কিন্তু একটা সাবজেক্ট তৈরি করতে পারি। ওকে, আর এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এভাবে সাবজেক্ট তৈরি করা যায়। করি তাহলে। আসলে ইংরেজি হচ্ছে ইনডিড, ইনডিড। আচ্ছা, তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। আচ্ছা, এবার পিপল বিলঙ্গিং টু দি হায়ার rung of the society, of the then society করো তাহলে ভালো হবে। তৎকালীন, higher rung of the then society। এটা কি হলো? সাবজেক্ট। এবার কি লিখবো? ওই যে লিখলাম ওল্ড হ্যাবিট, উড, উড, ঠিক আছে, উড। এবার পোষণ করা ইংরেজি এখানে তুমি হোল্ড লিখতে পারো, হোল্ড, ঠিক আছে, ধারণা পোষণ করা, হোল্ড, উড হোল্ড এ নেগেটিভ অ্যান্ড সাসপিসিয়াস, সাসপিসিয়াস মানে সন্দেহজনক মনোভাব, অ্যাটিটিউড, suspicious attitude, negative and suspicious attitude towards, প্রতি, towards মানে প্রতি, towards the people, P-E-O-P-L-E, people belonging to the economically backward section, economically backward section, backward সেকশন। একই রকম ভাবে যেভাবে সাবজেক্ট তৈরি করেছি এটাও অবজেক্ট তৈরি করেছি, পিপল বিলঙ্গিং টু দ্য ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন। ওকে, আচ্ছা, স্ক্রিনশট মেরে নাও। মুছবো? আচ্ছা, মুছলাম, পরেরটা যাব। পরেরটা দেখো। এই ধারণা তাদের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে তারা তা কখনোই পরিবর্তন করতে পারতো না। ওই যে বললাম হিপোক্রিট। এই ধারণা তাদের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে তারা সেটিকে পরিবর্তন করতে পারতো না, পরিবর্তন করতে পারতো না। এখানেও দেখো, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, সো দ্যাটের ব্যবহার। আমরা জানি এতটাই যাহাতে হলে সো দ্যাট, এই যে এতটাই গেঁথে গিয়েছিল, তারপর আবার যে, এখানে যে আছে, এখানে এতটাই আছে, এরকম হলে সো দ্যাটের ব্যবহার করি। কি করে সো দ্যাটের ব্যবহার করি দেখো, ঠিক আছে। এই ধারণা তাদের মনে এতটাই গেঁথে গিয়েছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বা অবজেক্ট বলতে পারো, গেঁথে গিয়েছিল মানে কোনো কিছুর দ্বারা, ঠিক আছে। এই ধারণা তাদের মনে এতটাই গেঁথেছিল, তাহলে দিস অ্যাটিটিউড or mentality, যা বলো, was so deep rooted, লেখো ও, ঠিক আছে, rooted, ROOTED, was so deep rooted in their mind, তাদের মনে এতটাই ডিপ রুটেড হয়ে গেছিল, দ্যাট, যাহাতে, তাহলে এখানে সো মানে এতটাই, এখানে দ্যাট মানে যাহাতে, তারা দে কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড, নেভার চেঞ্জ ইট। বোঝা গেল, এখানে কুড হচ্ছে গিয়ে ক্যানের পাস্ট ফর্ম মডাল। আমরা জানি যে পারা অর্থে, অ্যাবিলিটি অর্থে ক্যান মডাল ব্যবহার করি, তো এখানে পারত অর্থে ক্যানের পাস্ট ফর্ম কুড, আর মডালের সূত্র সবাই জানো, সাবজেক্ট যোগ মডাল যোগ V1,
এখানে মডাল বলতে ক্যানকে বোঝানো হয়েছে। 10টা মডাল আছে আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, দে কুড নেভার চেঞ্জ ইট। ওকে, এইবার বলছে লাস্ট লাইন লিখবো, এই কারণেই কিন্তু লাস্ট লাইনটা তারই প্রতিফলন, গল্পের লাস্ট লাইনটি তারই প্রতিফলন বা তারই প্রমাণ, ঠিক আছে। তাহলে লাস্ট লাইন লিখি, গল্পের লাস্ট লাইনটি তারই প্রমাণ। একটা জিনিস খেয়াল করো, এখানে এটা সোজা বাক্য, জাস্ট বিভার্ব উজ্জ্ব আছে। বাংলায় আমরা বিভার্বটাকে উজ্জ্ব রাখি, অ্যামিজার ওয়াজ ওয়ারটাকে, ঠিক আছে। তাহলে ওয়াজ ওয়ার থাকে, অ্যামিজারটা উজ্জ্ব থাকে অনেক সময়। যেমন আমি যদি বলি আমি তারক, ওকে, তাহলে সেখানে আমি হই তারক এটা কিন্তু আমি বলি না, ঠিক আছে। তাহলে গল্পের লাস্ট লাইনটি হয় তারই প্রমাণ, এখানে বিভার্বটা উজ্জ্ব আছে, লিখে দিই। তাহলে দ্য লাস্ট লাইন অফ দ্য স্টোরি, দ্য লাস্ট লাইন of the story is a testimony কতটা ভালো, প্রমাণ, is a testimony of this attitude, এই মনোভাবের প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটিকে তুমি ট্যাপ করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পেতে পারো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।